গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একেবারে কিচেন থেকে ব্লগটা আজকে শুরু করছি। সকালে আজকে ব্রেকফাস্টে হচ্ছে রাজমা, কিছুটা কালকে রান্না করেছিলাম আর আলাদাভাবে তুলে রেখেছিলাম আজকে ব্রেডের সাথে খাওয়ার জন্য। তো এখানে সুমিতের ব্রেকফাস্ট রেডি করছি। আর সমৃদ্ধকে আজকে আর দিইনি, রাজমা দিইনি। কালকে একটু দুপুরে খেয়েছিল, তারপর থেকে পুরোপুরি হালকা খাওয়াচ্ছি। আর যেহেতু গরমটা আবারও পড়েছে, তো জল মুড়ি দিয়ে খেয়ে স্কুলে। আজকে অনেকদিন পর দুপুরে রান্না করব ডিম। তো ডিমটা সকালবেলা সেদ্ধ করে নিয়েছি, তো এবার একটু ভেঙে ভেঙে ডিমটা ছাড়িয়ে নেব। আর ডিমটা কিন্তু শুধু রান্না হবে না, এই যে কিছুটা পরিমাণ চিকেন রেখে দিয়েছি, চিকেনের সাথে ডিমটা রান্না করব। আবারও ফ্ল্যাটের মধ্যে আর একটা প্রবলেম দেখা দিয়েছে, জানো তো, একটার পর একটা কিছু না কিছু প্রবলেম লেগেই আছে। তো দেখা যাক, জেলের লোককে খবর দেওয়া হয়েছে আজকে কখন আসে। তবে মোটামুটি আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ না হলে প্রবলেমটা কিন্তু সলভ হবে না। আর প্রবলেম যত বেশি রাখা যায় ততটা আরও প্রবলেম বাড়বে আর কি। তো যাই হোক, একটা করে প্রবলেম আসছে, আবার সেটা সলভ করা হচ্ছে, আবার আর একটা প্রবলেম আসছে, এইভাবে কিন্তু প্রবলেম নিয়েই জীবন চলছে আর কি। তো যাই হোক, এখানে ডিমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, খুব ভালো সেদ্ধ হয়েছে। আর শুধু ডিম আমি জানি না কেন আমার হাতে একদম খুব একটা ভালো হয় না। তো চিকেন দিয়ে করলে চিকেনের ফ্লেভারটাও ডিমের মধ্যে ঢুকে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তাই যখনই যেদিনে ডিম রাঁধবো মনে করি 5-6 পিস 7 পিস চিকেন আমি রেখে দিই। যাচ্ছে একটা শুধু নেস্টগুলো আলাদা নাও, আর বার্ডসগুলো আলাদা আলাদা। এই একটা নেস্ট বোধ হয়, দেখো তো। এটা কি? সমৃদ্ধের ইভিএসের প্রজেক্ট দিয়েছে, তো সেই প্রজেক্টে বার্ডস আর নেস্টের আলাদা আলাদা সব মানে ছবি নিয়ে যেতে হবে। তো সেইগুলো একটু সমৃদ্ধের সাথে আমি একটু দেখে এলাম যে কী কী ছবি সিলেক্ট করছে। তো যাই হোক, এরপর আমি কিচেনে চলে এসেছি। এসে আমি এই যে এগ চিকেন বলতে পারো, রান্নাটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা কষিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি চিকেনটা দিলাম, আর চিকেনটা আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম। যাদের হাতে ডিম ভালো হয় না তারা কিন্তু এইভাবে একটু ট্রাই করতেই পারো, খুব সুন্দর লাগে খেতে। অনেকেই হয়তো করো, আবার অনেকে করো না, কিন্তু করে দেখো, ভীষণ ভালো লাগে। এখনও কিন্তু গাছটা আম দিয়ে যাচ্ছে, দেখো। প্রতিদিনই এখন সমিতি গেলে একটা দুটো করে হাতে নিয়েই আসে। আমরা তো মনে করেছি আমটা শেষই হয়ে গেছে, কিন্তু ভেতরের দিকে এখনও কিছু আম থাকে যেগুলো পারা যায় না। একটা দুটো করে কিন্তু প্রতিদিন পড়তেই থাকে। তো সুমিত যখনই যায় নিয়ে আসে। তো এই আমটা দেখো গাছ থেকে পড়া, মানে পেকে বোটা ছিঁড়ে পড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কিছুটা অংশ ফেটেও গেছে, আর এত মিষ্টি কি বলবো।
জেএলএল থেকে লোক এসেছে দেখো। আর এখানে আমাদের এই যে দেখতেই পাচ্ছ বল কক যেটা বলে সেটা খারাপ হয়ে গেছে, যার জন্য ফ্লাশ করার পরে কিছুক্ষণ পর থেকে যখনই এই বক্সটা ভরে যাচ্ছে আবার কিন্তু হুড়হুড়িয়ে জল ভেতরে পড়ছে, মানে প্যানে পড়ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতেই পেলেন জেএলএল থেকে লোক এসেছিলো। আমাদের ওই একটা প্রবলেম হচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। তো ওটাকে যেন কি বললো, নামটা ভুলে গেছি। তো যাই হোক, ওটা মানে লাগাতে হবে আবার নতুন করে কিনে, ওটা খারাপ হয়ে গেছে। তো অনেক দিন আসলে কি বলতো, আমরা যখন ওরা আমাদের ফ্ল্যাট হ্যান্ড ওভার করে তারও তো প্রায় 2 বছর আগে ওরা এইসবগুলো প্রত্যেকটা ফ্ল্যাটে লাগিয়ে দেয়। ফলে অনেক দিন পড়ে থাকে জিনিসগুলো, জলের মধ্যে আটকে থাকে। ফলে অনেক সময় আয়রন জমে যায়, অনেক সময় দেখা যায় অনেকগুলোই খুব তাড়াতাড়ি অনেকের ফ্ল্যাটে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমাদেরও হয়তো বা তাই হয়েছে, নাহলে তো সব জ্যাগুয়ারের জিনিস এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথাও নয়। তো যাই হোক, আবার প্রবলেম একটাই, জ্যাগুয়ারের নাকি ওটা সেট, পুরো সেট কিনতে হবে। সিঙ্গেল মানে যে জিনিসটা খারাপ হয়েছে সেটা পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে এখন, তাহলে জ্যাগুয়ারের তো লাগানো যাবে না, কারণ পুরো সেটটা ফালতু কিনে লাভ নেই, পুরোটা তো আর খারাপ হয়নি। তো অন্য কোম্পানি দেখে কিনতে হবে। ওনার কাছে যিনি এসেছেন উনি বললেন লোকাল মালও আছে, কিন্তু লোকাল মালটা লাগানো ঠিক হবে না, দেখি অন্য কোম্পানির যদি পাওয়া যায় তাহলে সেটা কিনে লাগাতে হবে। ততক্ষণ মানে টয়লেটটা ব্যবহার করার পরে মানে ওটা বন্ধ করে রাখতে হচ্ছে আর কি, নাহলে অনবরত জল পড়ে যাচ্ছে। আর জলটা কিন্তু এখন বেশ ফোর্সেই পড়ছে, যার জন্য আর ওয়েট করা যাবে না, খুব তাড়াতাড়ি লাগাতে হবে। এখন বাজে প্রায় 1:30টার মতো। সুমিতার আমি খেয়ে নেব, সমৃদ্ধের জন্য ওয়েট করবো না, কারণ সে আস্তে আস্তে প্রায় 3টে বাজবে, তো ওর জন্য খাবার রেখে দেবো। আর আজকে আমরা নিতে যাওয়ার কোনো তাড়া নেই, ও নিয়ে আসবে, সুমিত গিয়ে নিয়ে আসবে। তো উনি বেরিয়ে যাওয়ার পরে আমি আর ঘরের কোনো জিনিস টাচ করিনি, সাথে সাথে আমি টয়লেটে ঢুকেছি, পাপোশটা কেচে দিলাম, কারণ এগুলো ছোঁয়াছুঁই আমি ভীষণ মানি, যেহেতু ঘরে ঠাকুর আছে তো মানি এগুলো, তার জন্য আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর কি। আর এই তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কতটুকু টানতে পারবো জানি না আর কি, সন্ধ্যে পর্যন্ত টানবো নাকি, কারণ এডিট করতে সময়ও চলে যায়। আর আজকের ব্লগটা যদি কালকে দিতে পারি না সুবিধা হয়, কিন্তু কোনো না কোনো দিন আবার মিস হয়ে যায়, আবার ডেলিকাল ব্লগ রেডি বেরোয়। তো ঠিক আছে, চলো পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি বিকেলবেলা। আর সমৃদ্ধকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ বলছে চকলেট আছে এখানে দেখো, ডেয়ারি মিল্কটা ওর মধ্যে দিয়ে একটু ইয়ে করে নিয়ে গরম করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোবাসে ও খেতে, তো ওকে ডাইরেক্ট এখন চকলেট দিই না, এইভাবেই দিই। তো এটা খেতেও কিন্তু খুব ভালোবাসে ও। তো হ্যাঁ, এটা একটু লাল লাল করে সেঁকে নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দেবো। সন্ধ্যেবেলা যাবতীয় কাজ সেরে এখন একটু ফাঁকা হলাম, তাই তোমাদের সামনে আসতে পারলাম। এখন যদিও অনেকটাই বেজে গেছে, 7টা 7:30 বাজে, এখনও আমি রাত্রের কিছু করিনি, মানে রাত্রের কি রান্না হবে না হবে সেটা জানি না। তো ওবেলা ডাল করেছিলাম, তো এবেলা বলছে যে চিকেন খাবে না বা ডিম, রাত্রেবেলা মানে কেউ তরকারি ডিম খেতে চাইছে না, এমনি ডাল আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেতে চাইছে। তো যাই হোক, দেখি তাই করব। ডাল তো আছেই, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নেব আলু ভাতেটা মাখার জন্য, ভালো লাগে খেতে। হ্যাঁ, রাত্রেবেলা আর চিকেন কেউ খেতে চাইছে না। আর আমি একটু বসে আছি এখানটাতে, ভালো লাগছে। আজকে একটা সেলাই করতে গিয়ে না মানে বুঝতে পারিনি এতটা যে শক্ত ছিল সুতোটা, বুঝতে পারিনি। আর ফ্যাচ করে আঙুলটা কেটে গেছে সুতোতে, দেখো কিছু দেখতে পারবে না, যদিও কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু এত ব্যথা হয়েছে, রক্তও বেরিয়েছে সেই সময়টায়। আর এত ব্যথা হয়েছে আমি আঙুল নাড়াতে পারছি না।
আর একটা ব্যাপার হচ্ছে সমৃদ্ধ প্রজেক্টের কাজ করছে, এত চাপ দিচ্ছে না স্কুলে, কি বলবো তোমাদের, মানে পাগল পাগল লাগছে। এভরিডে একটা করে প্রজেক্ট, এভরিডে একটা করে প্রজেক্ট। আগে শুনতাম সবার মুখ থেকে গসপেল স্কুলে প্রচণ্ড চাপ, এখন বুঝতে পারছি যে সত্যি কতটা পরিমাণ চাপ। চাপটা তো শুধু বাচ্চাদের ওপর পড়ে না, চাপটা গার্জেনদের ওপরেও পড়ে যায়। প্রত্যেক দিন যদি প্রজেক্টের কাজ দেয়, কখন আমি অন্য সাবজেক্টগুলো পড়াবো বলো তো? সামনের সোমবার থেকে আবার এক্সাম শুরু হয়েছে, আর ফাইনাল ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্টও এতদিনে বের করলো, মানে ওদের হাতেও সত্যি সময় নেই, মানে এত কম টাইমের মধ্যে এক্সাম হচ্ছে, তার মধ্যে ভরপুর প্রজেক্ট, মানে পাগল পাগল লাগে মাঝে মধ্যে। আর এখনও তো যে ও সব কিছু নিজে করতে পারে তা তো না, অনেকটাই হেল্প করতে হয়। আর এত চাপ, প্রতিদিনের প্রজেক্ট, কখনো কখনো পারে না, ওর বাবা হেল্প করে দেয়, কখনো কাটাকাটি ব্যাপারগুলো আমি করে দিচ্ছি, এইভাবে সবাই মিলে করে, মানে সেই বলে না ঠেলে তোলার মতো সেরকম হচ্ছে। কত আঁকবে ওইটুকু বাচ্চা, কত আঁকবে। আর আমি সবসময় পছন্দ করি যে ও যতটা পারে এঁকে করুক। ওরা যে সবসময় এঁকে করতে বলে তাও না, অনেক সময় বলে যে ছবি বের করে, মানে প্রিন্ট আউট করে তারপর ছবি কেটে সেটাকে পেস্ট করতে, কিন্তু ছবি বসানোর থেকে যতটা সম্ভব নিজে এঁকে যদি করতে পারে তাহলে তো ওর কনফিডেন্সটাও অনেকটা বাড়বে। তো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো ছবি থেকে বের করে প্রিন্ট আউট করে তারপরে কেটে বসাতে বলেছিল, আমি বললাম তুই চেষ্টা কর, যদি ভালো করে আঁকতে পারিস, যদি বুঝি যে তোর আঁকাটা মোটামুটি ভালো হয়েছে তাহলে তুই ওটাই দিবি, এতে তোর নাম্বারটাও ভালো আসবে। কারণ বেশিরভাগই তো সবাই পেস্ট করেই দেবে, তাই না? কারণ এত প্রজেক্টের চাপ, আর মা বাবারাও নিতে পারছে না, তোর মনে হচ্ছে নাম্বারের দরকার নেই, আগে একটা ছবি বসিয়ে দিই। তো এরমভাবে যতটুকু পারি ওকে দিয়ে আঁকায়, যতটুকু পারে আঁকে। কখনো কখনো ওর বাবাও একটু হেল্প করে দেয়, এঁকে দেয় 2-4টে ছবি, পারে না যখন, আর মানে পেরে ওঠে না যখন। তা এই এখন আবার ম্যাথের একটা কি বলছে প্রজেক্ট দিয়েছে, মানে আর শুনতে ইচ্ছা করছে না, এরম ব্যাপার। সোমবার থেকে এক্সাম, আর এখন যে প্রজেক্টগুলোর কথা বলছে সেগুলো তো ছুটির মধ্যেও বলে দিতে পারতো, তাহলে তো আমাদের সুবিধা হতো। এই আজকে আসছে বলছে পরশুদিন জমা দিতে হবে, একটা কেমন পরিস্থিতি, ঘরে তো আর কেউ বসে থাকে না। তোর বাবা এখন গেল আবার একটা প্রিন্ট আউট বের করতে, তার সাথে সংসারের সমস্ত জিনিস আনতে। আমাদের মাস শুরু হয় কবে থেকে বলো তো? 25-26 থেকে আমাদের মাস শুরু হয়। সবার তো 1 তারিখ 2 তারিখ থেকে মাস শুরু হয়, আমার মাস প্রতিবারই 25-26 থেকে শুরু হয়। তার কারণ বিয়ে হয়ে থেকেই দেখছি সুমিতদের মানে অফিসের পেমেন্ট হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, মানে ওদের মাইনে 25-এর মধ্যে ঢুকে যায়। এমনকি 25 তারিখে যদি কোনো কারণে শনি রোববার পরে, তো তার আগে দিয়ে দেবে। 22-23 তারিখেও অনেক সময় ঢুকে যায়, যদি দেখা যায় 25 তারিখ রবিবার পড়েছে, শনিবার পড়েছে 24 তারিখ, তাহলে শুক্রবার 23 তারিখ, মানে লেট করে না, আগে দিয়ে দেয়। তো সেই হিসাবে আমাদের মাস শুরু হয় এই 26 তারিখ থেকে। তো ঘরের মনে করে অনেক কিছু দিয়ে, মনে ছিল না সেগুলো সমস্ত লিখেই ফর্দ বানিয়ে দিলাম, সেটা নিয়ে আসবে, ওর আঁকার প্রিন্ট আউট বের করে নিয়ে আসবে, সব কিছু করতে এখনও বেরোলো। আর আজকে সমৃদ্ধ গানে ভর্তি হলো, ও স্কুলের ওদের একটা গানের ইয়েতেও ভর্তি হয়েছে স্কুলে। তো সেখানে তো হারমোনিয়াম ইউজ করছে না, সেখানে শুধু খালি গলায় করাচ্ছে, কিন্তু ওর বাবা এটা করালো আর কি, জোর জবরদস্তি করে। আমি চাইছিলাম না, কারণ কখন কি করবে এত ইয়ের মধ্যে, আবার একটা নতুন জিনিস গানের মধ্যে ঢোকালে ও কখনই বা গান, মানে দেখো গান ওই শিখছি এরম ব্যাপার নয়, গানটা কিন্তু প্রতিদিন প্র্যাকটিসের ব্যাপার। তার মধ্যে এত পড়ার চাপ, ওরও তো চাপ বেড়ে যাচ্ছে, আমারও চাপ বেড়ে যাচ্ছে, আমিও আর নিতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। আজকেও শিখতে গেছিলো, ওর বাবাই নিয়ে গেছিলো। তো আজ ফার্স্ট টাইম গিয়ে স্কুলে জয়েন করলো, আর কত 1 ঘন্টা পর বোধহয় বাড়িতে এলো, 1-1.5 ঘন্টা পর বাড়িতে এলো, এসে একটুখানি নিজেও ট্রাই করছিল। পুরো কি বলবো, আমাদের যে গ্রুপটা আছে স্কুলের, যে মায়েদের গ্রুপটা থাকে না, তো সেই গ্রুপে সবাই একটা কথাই বলছে, পাগল হয়ে যাচ্ছি, পুরো পাগল হয়ে যাচ্ছে। আগে তো শুধু শুনেছি যে গসপেলের চাপ এত বেশি, এখন পুরো
মানে উপরে পড়ছে আমাদের, বুঝতে পারছি যে কি পরিস্থিতি। 2 পর্যন্ত চাপটা তাও মোটামুটি নেওয়া যাচ্ছিল, আর 3-তে এসে এভরিডে কিছু বানাও, এভরিডে দিচ্ছে কিছু না কিছু বানাও, কিছু না কিছু। করেছিস? হয়ে গেছে? দেখাবো। আজকে গান শিখতে গেছিলি, বল কেমন লাগলো? কতজন স্টুডেন্ট ছিল ওখানে? রসগোল্লা। তুই একা? কেন তখনও কেউ আসেনি নাকি? নাকি তুই একা নতুন না, স্টুডেন্ট? তখন কেউ আসেনি না, যে ছিল একজন ঠিক না, সব সুস্থ, সব অসুস্থ ছিল, সবই। মানে সবার শরীর খারাপ? হ্যাঁ। সে আবার কি রে, গরমে সবার শরীর খারাপ হয়ে গেছে? হ্যাঁ। কি ভুলভাল বকছিস। না, ম্যামের যে প্রিয় স্টুডেন্ট তারই শরীর খারাপ, আর ম্যামের সে প্রথম আসে, সে যে শরীর খারাপ। আর তাছাড়া বাকি স্টুডেন্ট থেকে 2-3টে ম্যাম বলেছে শরীর খারাপ, আর বাকিগুলো স্টুডেন্ট বিশাল লেটে আসে। স্কুলটা কেমন, ভালো লাগলো? হ্যাঁ, সেটা আমার ঠাকুরদা পড়তো। তো ঠাকুরদা পড়তো না? সুমিতের বাবা এই স্কুলেই গান শিখেছিল। তো সুমিতের বাবা খুব ভালো, ভীষণ ভালো গান করতো। অনেক সময় অনেক মানে কি বলবো, স্টেজেও অনেক সময় অনেক গান করেছে, কিন্তু একটা বয়সের পর আর গান করতো না, ছেড়ে দিয়েছিল। কিন্তু ওর মানে সুমিতের বাবার গানের গলা নাকি খুব ভালো ছিল, যদিও আমি আসার পরে আমি খুব একটা শুনিনি, তখন অনেকটাই অসুস্থ ছিল, গান ফান আর করতো না, ছেড়ে দিয়েছিল। হারমোনিয়ামটা এখনও ও বাড়িতে আছে, তো আনিনি তার কারণ আমার এই বাড়িতে একটা হারমোনিয়াম আছে, তো 2টো হারমোনিয়াম এনে কি করব। ও যদি দেখি যে ভালো করে করছে বা করতে পারছে, তো তখন দেখা যাক হারমোনিয়ামগুলো। আমার হারমোনিয়ামটা তো অনেক সময় পড়ে থাকতে থাকতে অনেকটাই মানে কেমন হয়ে গেছে। মানে এতদিন তো আমি ওকে নিয়ে কোনোদিন সেভাবে ছোটোবেলায় গান করতেই পারতাম না। গান করতে বসলেই হারমোনিয়ামের উপর উঠে বসে পড়তো, না হলে জেদ করতো ওই হারমোনিয়ামটাকে বাজাতে দিতে হবে। তো সেই যে ছেড়েছি, তারপরে খালি গলাতেই করি, আর হারমোনিয়াম নিয়ে খুব একটা কোনোদিনও বসা হয় না। তো যাই হোক, আর ওর বাবার হারমোনিয়াম বেশ অনেক বছর পড়ে আছে, সেটা তো মানে চলারই কথা না। তো যাই হোক, সেটা পরে দেখা যাক। ও যদি বড় হয়ে ইয়ে হয়, একটু ভালো দেখি, ওর ইচ্ছা আছে, ওর তো ইচ্ছা আছে মনে হয়, গানেও মোটামুটি করতে পারে ভালোই। তো ইচ্ছা আছে গানে, আছে। তো যাই হোক, তখন দেখা যাক, চেঞ্জার হারমোনিয়াম একটা কিনবো যদি ওর ইচ্ছা থাকে, বা চেঞ্জ করতে পারি, দেখা যাক কী হয়, পরের কথা। এখন তো ভাবে, তখন 2টো হারমোনিয়ামই চেঞ্জ করে দেবো, আমারটাও চেঞ্জ করে দেবো যদি হয়। তো চলো, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। অনেকক্ষণ বকবক করলাম, 8 মিনিট 9 মিনিট হয়ে গেল। তো চলো, আজকের মতো সকলকে টাটা।